ওয়েলকাম ফ্রেন্ডস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো সমস্ত ভাবী শিক্ষক-শিক্ষিকা যারা আছো তাদেরকে আরো একটা পর্বে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা বাড়িতে অল্প, অল্প করে তোমাদের যে প্রস্তুতি সেটা তোমরা নিচ্ছ। আ তো তোমরা যে কমেন্টের মাধ্যমে বা আমাদের এই WhatsApp নাম্বারে যে ধরনের প্রশ্নগুলো তোমরা পাঠিয়েছিলে বা WhatsApp গ্রুপে তোমরা যে প্রশ্নগুলো পাঠিয়েছিলে, সেইগুলোকে আবার আমি আ কিছু একসঙ্গে করে আমি তোমাদের সঙ্গে সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করছি। তো প্রতিবারের ন্যায় এবারও বলে রাখছি, যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি সম্পূর্ণটাই আমার আ ব্যক্তিগত মতামত। এইবারে তোমরা যথেষ্ট অভিজ্ঞ, আ যথেষ্ট বুদ্ধিমান। তো তোমরা সেই উত্তরটাকে তোমাদের নিজের মতন করে আ পছন্দ মতন যেভাবে সাজালে ভালো হয় তোমরা সাজাবে। আ তোমাদের পছন্দ না হলে তোমরা নিজের মতন করে অ্যা আরকি সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি আমার তরফ থেকে একটা প্রয়াস করছি। হয়তো যদি তোমাদের কিছু ধারণা আমি দিতে পারি। ঠিক আছে? আব তো ১ম একজন ভাবী শিক্ষক প্রশ্ন রেখেছে যে, "আমার ইংলিশ অনার্স আছে। তো আমি আ কি পড়তে হবে আমাকে?" তো বিগত যে আ সালের আ ইন্টারভিউ গেল, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি, যারা ইংলিশ অনার্স ছিল, তাদেরকে কিন্তু খুব বেসিক যে ইংলিশের জায়গাগুলো, এই যেমন ধরো নাউন, তারপরে প্রোনাউন, তারপরে প্রিপোজিশন, ঠিক আছে? এই ধরনের যে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো আছে, সেখান থেকে প্রশ্ন করেছে। খুব আ অল্প কিছু জনের অভিজ্ঞতা আমি পেয়েছি যাদেরকে কোনো ওই ভয়েস বা ন্যারেশন এই টাইপের কোনো প্রশ্ন রাখা হয়েছে। খুব অল্প সেটা। কিন্তু ওই প্রিপোজিশন, নাউন, ভার্ব, অ্যাডভার্ব আ এইগুলোর কিন্তু প্রচন্ড পরিমাণে প্রশ্ন করা হয়েছে এবং প্রিপোজিশন এর মধ্যে যেগুলো খুব ক্লোজ মিনিং আ সেইগুলোর মধ্যে কিন্তু পার্থক্য তৈরি করতে দিয়েছে। সেগুলো তোমরা খুব ভালোভাবেই আশা করছি পারবে। আ যেমন খুবই ক্লোজ যেগুলো মানে, ঠিক আছে? তো সেইগুলো তোমাদেরকে বাচ্চাদেরকে তুমি কিভাবে বোঝাবে? এই টাইপের কিছু প্রশ্ন রেখেছে। তারপরে তোমার কিছু, কিছু টপিক আছে যেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। যেমন সিঙ্গুলার, প্লুরাল। একটা খুব ফেমাস টপিক। হয়তো তোমাকে বলল, "ঠিক আছে আপনার তো ইংলিশ অনার্স, তাহলে আপনি সিঙ্গুলার বা প্লুরাল কিভাবে পড়াবেন? একটু আমাদেরকে পড়িয়ে দেখান।" তো এই টাইপের বিষয়গুলো। তারপরে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন। কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন বললে এই যে তোমাদের ইংলিশ অনার্স বলে বলছি না, যারা এমনি ভাবী শিক্ষক-শিক্ষিকা সবাই ইন্টারভিউ দিতে যাবে। খুব বেসিক যে গ্রামার রুলস আছে, সেইগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জেনে যেতে হবে। যেমন ধরো তোমার হয়তো আর্টিকেল যেগুলো আমাদের ব্যবহার করি আ সেইগুলো, this, that, ঠিক আছে? these, those এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের একদম বেসিক প্রাইমারি লেভেলের প্রশ্ন মানে 1 বা 2 এ পেয়ে যাবো। তো সেই টপিক গুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। এর বাইরেও তোমার নিজের সম্পর্কে ইংলিশে বলা, এটা কিন্তু ইংলিশ অনার্স বলে তাদেরকেই না, যাদের ইংলিশে অনার্স নেই তাদেরকেও ধরেছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবে। মানে নিজেকে প্রস্তুতি করে যাবে যে তোমার যে সেলফ ডিক্লারেশন সেটা যেন তুমি সুন্দরভাবে ইংলিশে দিতে পারো। ঠিক আছে? 2nd আরেকটা কথা বলব, তোমারকে জিজ্ঞাসা করা হবে যে তোমার প্রিয় কবির নাম কি? মানে যেটা হয়েছে গতবার। এবার কেউ আ আ তোমাদের একটা কবি আছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না। উইলিয়াম শেক্সপিয়ার না, উইলিয়াম আরেকজন কেউ একজন আছেন। উনিও খুব ফেমাস। তো উনার নামটা করে দেওয়া হচ্ছিল। তারপরে জিজ্ঞাসা করা হচ্ছিল, উনার লেখা কয়েকটি আ কবিতার নাম বলো। তো আমার ঠিক নামটা মনে পড়ছে না। উইলিয়াম ওয়াটসন বা কিছু এরকম টাইপের কিছু একটা ছিল। তো এই টাইপের কিছু প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে রাখবে। ইংলিশে ট্র্যাজেডি নাটক যেটা আছে তোমাদের সম্ভবত 'ম্যাকবেথ', সেই 'ম্যাকবেথ' এর অভ্যন্তরীণ কিছু প্রশ্ন কিন্তু রাখা হয়েছিল। আরেকটা যেটা গতবারের অভিজ্ঞতা থেকে বলে রাখছি তোমাদেরকে যে, তোমাদের যেমন বাংলা সাহিত্যের ইতিহাস আছে, তেমন তোমাদের ইংলিশ সাহিত্যের যে ইতিহাস আছে, সেই ইংলিশ সাহিত্যের ইতিহাসের যে আ টাইম পিরিয়ড গুলো আছে সম্ভবত ২ টো কি ৩ টে সালে ভাগ আছে। সেই টাইম পিরিয়ড গুলো সম্পর্কেও কিন্তু তোমাদের প্রশ্ন গতবার করেছে। তো মোটামুটি আমার এইগুলোই মনে পড়ছে। আ এইগুলো তোমরা ভালোভাবে নিজেকে প্রস্তুতি রাখতে তোমাদের এইগুলো দেখলে আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে। একজন পার্শ্ব শিক্ষক মহাশয় উনি প্রশ্ন করেছেন যে, পার্শ্ব শিক্ষকদের কি প্রশ্ন করতে পারেন? তো ১ম এই বলব স্যার, আপনাদের নরমাল একজন ফ্রেশ ক্যান্ডিডেটকে যেরকম প্রশ্ন রাখতে পারে আপনাকেও সেগুলো রাখবে অবশ্যই।
রাখতেই পারে। এর পাশাপাশি আপনার কাছে যেটা জানতে চাইবে আমার মনে হয় সেটা স্কুল রিলেটেড কিছু টপিক আপনার কাছে জানতে চাইতে পারে। যেমন ধরুন আপনি কোন ক্লাসে পড়ান, লাস্ট দিন কোন ক্লাসটা পড়িয়েছেন, বেশিরভাগ আপনাকে স্কুলে কি ধরনের কাজ করতে হয়, আপনাদের স্কুলে যদি কোনো কন্টিজেন্সি ফান্ড আসে তাহলে সেগুলো আপনারা স্কুলে কিভাবে ইউটিলাইজ করেন, আপনাদের স্কুলে একটা সেকশনে কতজন স্টুডেন্ট রাখেন, আপনারা কি টিচার স্টুডেন্ট রেশিও মেইনটেইন করে ক্লাস করান, আপনাদের স্কুলের পরিকাঠামো কি ভালো আছে, আপনারা মিড ডে মিলে কি ধরনের খাবার ব্যবহার করেন এবং কিভাবে আপনারা মিড ডে মিলটাকে পরিচালনা করেন? আপনাদের মিড ডে মিল পরিচালনার জন্য কি আলাদাভাবে কোনো শ্রেণীকক্ষ বা মানে যেটা আমরা বলে থাকি ডাইনিং হল সেটা কি অ্যালট হয়েছে? এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু আপনার আগে কিচেন গার্ডেন করতে পেরেছেন? মানে আপনাকে একদম স্কুলের অভ্যন্তরে গিয়ে আপনাকে কিন্তু প্রশ্ন করবে। তারপরে আপনাদের স্কুলে যে এই সমস্ত আ হিসাব-নিকাশ যেগুলো হয়, আপনাদের যে বিভিন্ন খাতাপত্রগুলো সারতে হয়, সেগুলো আপনারা কারা করে? ঠিক আছে? আপনাকে হয়তো বলে দিল যে পার ডে মিড ডে মিলের অ্যালটমেন্ট আপনি বলুন। একজন স্টুডেন্ট পিছু কতটুকু চাল, কতটুকু ডাল বা কতটুকু সবজি এরকম ব্যবহার করা হয়। আপনাদেরকে হয়তো প্রশ্ন করল, আপনি যেদিন হয়তো ইন্টারভিউ দিতে গেলেন, সেদিন হয়তো সোমবার বা মঙ্গলবার, "আচ্ছা বলুন তো আজ তো সোমবার, আজকে আপনাদের স্কুলে মিড ডে মিলে কি মেনু রান্না হচ্ছে?" তো এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো আপনি ভালোভাবে দেখতে পারেন। বিশেষ করে আপনার কাজ, আপনি যে কাজগুলো আপনি করেন পার্টিকুলারলি আপনাদের যে একটা সার্ভে করতে হয়, সেই খাতাগুলোর নাম প্লাস অভ্যন্তরীণ আপনাকে এক কথায় আপনাদের কাজ প্রসঙ্গে ভালোভাবে দক্ষতা রাখতে হবে। আ আর বিভিন্ন যে ফান্ড গুলো অ্যালট হয় স্কুলে, সেগুলো সম্পর্কে আপনি বলবেন এবং স্কুল সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। মানে আপনি যে স্কুলটায় আছেন, সেই স্কুলে আপনার কবে প্রতিষ্ঠা হয়েছে, সেই স্কুলটা কতজন শিক্ষার্থী আছে, কতজন টিচার আছে, আ স্টুডেন্ট টিচার রেশিও কত দাঁড়াচ্ছে আপনাদের, কোন ক্লাসে কত স্টুডেন্ট আছে, ঠিক আছে? সব রকম বিস্তারিত তথ্য কিন্তু আপনি স্কুল সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। আচ্ছা, আরেকজন ভাবী শিক্ষক আমাদের প্রশ্ন করেছে, শিক্ষক বা শিক্ষিকা যে, "স্যার ক্লাসে একটি সাপ ঢুকেছে। তখন স্টুডেন্টরা অনেক প্যানিক করছে। আ এ অবস্থায় আপনি কি করবেন?" প্রথমতই বলি দেখো সাপ এমন একটা প্রাণী, সেটা কিন্তু ভালোভাবে আমরা যেটা জানি আ মানে যে আমাদের যে হাঁটা চলার যে কম্পন, ঠিক আছে? সেই কম্পনের গতিবিধিতে ও কিন্তু অনেকটা বুঝতে পারে যে ওর মানে ওকে কোন দিক দিয়ে আমরা অ্যাটাক করছি, ঠিক আছে? তো ১ম এই আমাদের যেটা কাজ হবে, এইটুকু আমরা স্টুডেন্টকে আমি সঙ্গে আশ্বস্ত করব। আমি এভাবে উত্তরটা দেব, "স্যার আমি ১ম এ স্টুডেন্টদেরকে এইটুকু আশ্বস্ত করব যে যেখানে দাঁড়িয়ে আছো তোমরা চুপ করে যাও এবং কেউ কারো জায়গা থেকে নড়বে না। মানে একদম চুপচাপ থেকে যাও। এবার তারপরে আমরা দেখব স্যার সাপটা কোন দিকে আছে। সাপটা যেদিকে আছে সে তার সেই দিকের বিপরীত দিকে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে আস্তে নিয়ে আসবো এবং পরবর্তী পরিস্থিতি বুঝে আমি কিন্তু ছাত্রছাত্রীদের আস্তে ঘর থেকে বের করে দেবো এবং তার পরবর্তীতে আমি ঘরটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব অথবা সাপটার উপর পর্যবেক্ষণ করার ব্যবস্থা করব এবং পরবর্তীতে যদি কাছাকাছি লোকাল কোনো বন দপ্তরের কর্মীর সঙ্গে আমি যোগাযোগ করতে পারি, তাহলে আমি মানে যোগাযোগ করব, খবর দেব। উনারা এসে কিন্তু এটাকে আ আরকি রেস্কিউ যে টিম আছে ওদের, সেটা কিন্তু আমাদের রেস্কিউ করবে। তো এইভাবেই তুমি একটা উত্তর দিতে পারো। এরকম ঘটনা আ আমাদের স্কুলেও একবার হয়েছিল। বন দপ্তরে খবরও দেয়া হয়েছিল। মানে আমার প্রাইমারি স্কুলে বলছি না, আমি যে হাই স্কুলে আছি আমি সেখানে। তো বন দপ্তরে কিন্তু খবর দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা আ আসার আগেই কিন্তু হয়তো লোকালে যেহেতু প্রভাব থাকে, পারিপার্শ্বিক অনেক মানুষ আছে যারা হয়তো মানে মেরেই দেয়। তো তোমাকে যদি এই প্রশ্নটা করে, তুমি একদমই মারার পক্ষপাতী হবে না। তুমি এটাই বলবে যে, "স্যার আমি আ তৎক্ষণাৎ বন দপ্তরে খবর দেব এবং আমি চাইবো যে সাপটিকে ভালোভাবে যেন কোনো জঙ্গলের মধ্যে তারা আ মানে ছেড়ে দেয়। মানে তাকে ওখান থেকে নিয়ে গিয়ে কোনো জঙ্গলে যেন ছেড়ে দেয়। তাকে যেন মারা না হয়।" কারণ এটা আমাদের মারা হয়ে গেলে আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে সেখানে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। অর্থাৎ পরিবেশের যে বাস্তুতন্ত্র সেটাতে কিন্তু ইফেক্ট ফেলবে। তো সেই যুক্তিটাও কিন্তু তুমি দেখাতেই পারো। আরেকজন ভাবী শিক্ষক বা শিক্ষিকা আমাদের প্রশ্ন করেছে যে, সংস্কৃত অনার্স আমার। এবার আমাকে এখান থেকে কি ধরনের প্রশ্ন কি করতে পারে? তো আমি আমি তো সংস্কৃত অনার্স সম্পর্কে অত ডিটেইলস বলতে পারব না। তবে গতবারের অভিজ্ঞতা কয়েকজন ভাবী শিক্ষক শিক্ষিকার কাছে পেয়েছিলাম যেটুকু, কিছু জনকে
যখন বলেছিল আমার সংস্কৃত অনার্স, উনারা কিন্তু একটা শ্লোক বলে দিচ্ছিলেন। ঠিক আছে? এবার ওই শ্লোকের ১ লাইন বলার পর তোমাকে জিজ্ঞাসা করছিল এর পরবর্তী লাইনটা কি হবে? তো সেই কারণে খুবই মানে আ ফেমাস বা খুবই আ প্রচলিত যদি কোনো শ্লোক তোমাদের বিষয়ে থাকে, অবশ্যই সেই শ্লোকগুলোকে তোমরা কিন্তু ভালোভাবে তোমার আয়ত্তে রাখবে। কারণ সেইরকম যদি তোমাকে হয় যে একটা শ্লোক বলে দিচ্ছে এবং তোমাকে পরের লাইনটা জিজ্ঞাসা করছে, তুমি যেন সেটা বলতে পারো। অর্থাৎ সেই ফেমাস শ্লোকটা কোন টপিক থেকে নেওয়া হচ্ছে, সেই গদ্য না পদ্য, সেটা কে লিখেছেন বা উনার বিস্তারিত বিষয়টা কিন্তু তুমি ভালোভাবে তোমার আয়ত্তে রাখবে। ২ নম্বর, সংস্কৃত অনেক ভাষা রূপান্তরের মাধ্যমে বাংলা মাধ্যমে আমাদের এসেছে। আমরা সেগুলো জানি। সেইগুলো সম্পর্কে তুমি ভালোভাবে ওয়াকিবহাল থাকবে। আরেকটা বিষয় তোমাকে বলব, আমাদের যে ব্যাকরণগত যে দিকটা আছে, সংস্কৃত এবং বাংলার অনেক কিছুর আ মিল আছে। মানে যেহেতু সবই লিটারেচার ব্যাপার। বাংলা, ইংলিশ এবং তোমাদের সংস্কৃত, আরবি এগুলোতে ব্যাকরণগত অনেক দিক থাকবে যেগুলো অনেক মিল পাবে। তো সেইটা তুমি বলবে। আরেকটা প্রশ্ন তোমাকে করতে পারে, এই যে আপনি সংস্কৃত অনার্স আছেন, এটা আপনার একটা অতিরিক্ত প্রতিভা বা অতিরিক্ত জানা একটা বিষয়। তো আপনি এই বিষয়টা প্রাইমারি স্কুলে কি কোনোভাবে কাজে লাগাবেন? যদি এই প্রশ্নটা করে, তখন তুমি বলবে, আ "স্যার, আমি মনে করি যে অবশ্যই শিক্ষার্থীদের যে মানসিক দক্ষতা মানে মানসিক যে ক্ষমতা বা তাদের যে বয়স সেটা অনুসারেই আ ভারমুক্ত শিখন হওয়া উচিত। তবুও স্যার যদি আমি মনে করি বা আমি যদি সেরকম সুযোগ পাই বা আমি পরিস্থিতি উপলব্ধি করি যে না আমার স্টুডেন্টদেরকে হয়তো আমি সপ্তাহে একটা বর্ণ আমি শেখাতে পারলাম। দেখো আমি একটা ক্লাস ৩৬৫ দিন করব। ৫২ টা সপ্তাহ। তাহলে ৫২ টা সপ্তাহের মধ্যে আমি যদি ছুটি ছাটাতে আমি যদি ২ মাস বাদ দিয়ে দিই, অর্থাৎ ৮ টা সপ্তাহ বাদ দিই বা আমি ১০ টা সপ্তাহ বাদ দিই, ৪২ টা সপ্তাহ পাবো। ৪২ টা সপ্তাহ যদি আমি টার্গেট নিই, প্রতি সপ্তাহে আমি একটা করে বর্ণ শেখাবো। তাহলে এটা এমন কোনো কঠিন ব্যাপার না। তো তুমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে তুমি প্রস্তাবটা রাখতে পারো যে, "স্যার আমি খুব চাপ দেব না। কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে ভারমুক্ত শিক্ষা ব্যবস্থা। তো সেই যে কথাটা মাথায় রেখে আমি প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আমি একটা করে বর্ণ আমি তাদেরকে সংস্কৃততে শেখাবো। যাতে পরবর্তীকালে তারা যখন আ কোনো পরীক্ষায় বসবে, তারা যেন হিন্দিটা বুঝতে তাদের অনেকটা সুবিধা হয়। কারণ সংস্কৃত, হিন্দি প্রায় কাছাকাছি অনেক মিনিং মানে লেখা থাকে। তো সেই জায়গায় যেন তারা একটু বাড়তি সুবিধা পায়। তো এই কথাটা তুমি প্রস্তাবটা তোমার হিসাবে রাখতে পারো। তারপরে আরেকজন ভাবী শিক্ষক বা শিক্ষিকা ফিলোজফি থেকে প্রশ্ন করেছে। একই কথা তোমাকেও বলব। তোমার বিষয় তুমিই সবচেয়ে ভালো জানবে। তবুও গতবারের কিছু অভিজ্ঞতাই বলা যেতে পারে। যারা গিয়েছিল তাদেরকে বেশ কিছু দার্শনিক উক্তি যেটা মানে দর্শনের আ উম অ মতানুসারে ব্যাখ্যা করা যাবে যে এর মিনিংটা দর্শনের মতে কি হবে? এই ধরনের কিছু উক্তি তাদেরকে ধরেছিল। ঠিক আছে? দ্বিতীয়ত তোমার প্রিয় দার্শনিক বা তোমার পছন্দের কিছু দার্শনিকের নাম বলো। যেমন তোমাদের আছে বাস্তববাদী, ভাববাদী বিভিন্ন দার্শনিকের ভাগ আছে। সেই ভাগ অনুসারে তোমাকে জিজ্ঞাসা করবে। তারপরে তোমাকে বলবে তোমার প্রিয় দার্শনিক কোনটি? তুমি ধরো একজনের নাম করলে। তখন বলবে উনার যে চিন্তাভাবনা, উনার যে শিক্ষা দর্শন সেটা তুমি সম্পর্কে তোমার কি মতামত? এবার বিভিন্ন জন আছে, রুশো যেমন আছে, বাস্তববাদী আছে, ফ্রয়েবেল আছে, মন্তেশ্বরী আছে, আমাদের গান্ধীজি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে। তো তুমি যার নাম করবে তার সম্পর্কে বিস্তারিত কিন্তু তোমাকে সেই জায়গায় বলতে হবে। তো সেইগুলো খুব ভাবনা চিন্তা করে কিন্তু তুমি উত্তরটা দেবে। আরেকটা জিনিস তোমাকে বলতে পারে, এই যে উনার চিন্তাভাবনা বা উনার যে শিক্ষা দর্শন, উনি যেটা ভেবে গিয়েছিলেন সেটা কি আদৌ বাস্তবে প্রয়োগ করা সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে আপনি কিভাবে প্রয়োগ করবেন? আপনার মতামত জানান। তো এইগুলো কিছু সিচুয়েশন বেসড প্রশ্নর মতন তোমাকে কাজ করবে। তো সবসময় মাথা ঠান্ডা রেখে খুব পজিটিভলি উত্তর দেওয়ার চেষ্টা করবে। যে পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে কোয়েশ্চেনটা করা হচ্ছে সেই পয়েন্ট অফ ভিউ তে গিয়ে তুমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। তাতে যদি তোমাকে একটু বানিয়ে বলতে হয় বলবে। কিন্তু আ এমন না যে তোমার এক জায়গায় সেন্টার তুমি আরো অনেক দূরে গিয়ে অ্যান্সার দিচ্ছ। কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। আরেকজন ভাবী শিক্ষক বা শিক্ষিকা সেম একই টাইপের প্রশ্ন আমাদের ইতিহাসে অনার্স কিভাবে কি করা যায়? তো আমিও সেটাই বলব তোমাদের একই কথা। তোমাদের বিষয়গত যে পারদর্শিতা আছে অবশ্যই সেটা ভালো।
গতবারে একজনের অভিজ্ঞতায় বলি, তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়। ১ম থেকে প্রশ্ন করার পরে বলা হয়, "তোমার কোন বিষয়ে অনার্স?" তখন সে যদি বলে, "ইতিহাসে অনার্স।" "ও ইতিহাসে অনার্স? ঠিক আছে তুমি বলো তো পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? আচ্ছা বলো তো মহাবিদ্রোহ কত সালে হয়েছিল?" মানে জাস্ট এই টাইপের। ভারতের সংবিধান কত সালে রচিত হয়েছিল? কত সালে চালু হয়েছিল? মানে এই টাইপের কিছু প্রশ্ন কিন্তু তখন তাকে করা হয়েছিল। কারণ আমি বারবারই বলেছি গতবারের মেক্সিমাম অভিজ্ঞতা আমি যতজনের সঙ্গে কথা বলেছি মেক্সিমাম টার্গেট ভূগোল। মানে সে যে বিষয়েরই হোক। তো সেইজন্য বলছি ইতিহাস থেকে ওই সাল বা কোনো আমাদের যে ভারত স্বাধীনতার জন্য যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে তাদের বিস্তারিত তথ্য, তাদের সালগুলো এইগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু তোমাদের রেডি করে যেতে পারো। আরেকটা প্রশ্ন তোমাকে রাখতে পারে যে আপনি তো ইতিহাসে অনার্স তাহলে আপনার ইতিহাস বিষয়ক আ এই যে 1 to 5 যে ক্লাসগুলো আছে তার মধ্যে কি টপিক আপনার আছে? সেগুলো আপনি বলুন। যেমন আছে আগুনের ব্যবহার, চাকার ব্যবহার, ঠিক আছে? তারপরে আমাদের পোশাকের ইতিহাস, এরকম বিভিন্ন যে গল্পগুলো আছে সেইগুলো কিন্তু তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে। তাহলে তোমার ইতিহাসের সেই টপিকগুলো তুমি যদি জেনে যাও তাহলে তুমি সেগুলো তুমি বলতে পারবে। যখনই তুমি ওইগুলোর নাম করবে তখনই তোমাকে বলবে, "ঠিক আছে আপনি তাহলে ওটার উপরে একটা ডেমো দেন।" তো সেইজন্য ইতিহাসের যে টপিকগুলো তোমার আছে সেইগুলো থেকে তুমি কিন্তু তোমার মতন করে ডেমোগুলো রেডি করে যাবে। কারণ তোমাকে যদি কাউন্টার ধরতে ডেমো অব্দি চলে যায় তখন তোমাকে ডেমো দিতেই হবে। তো সেইজন্য পরিস্থিতি অনুসারে তুমি সেইগুলোর ডেমো যদি রেডি করে রাখো, তোমার কিন্তু এক্সট্রা একটা প্রফিট হতেও পারে। আরেকজন আ আমাদের আম একজন ভাবী শিক্ষিকা প্রশ্ন করেছে, ছেদ এবং জ্যোতিটা কি? তো দুটো একই জিনিস। ছেদ, জ্যোতি, বিরামচিহ্ন এগুলো হচ্ছে কি আমরা এই যে কথা বলছি, আমরা কথা বলতে যদি অনর্গল কথা বলে যাই, কোন জায়গায় আমরা যদি না থামি বা কমা না দিই বা অনর্গল কথা বলে যাই, তাহলে কি হবে? আমাদের যে কথার যে অর্থ বা কথার যে একটা গুরুত্ব সেটা কিন্তু থাকবে না। কথাটা আমার যে মনের যে ভাব সেটা আমি প্রকাশ করতে পারবো না। এই যে আমি কোন জায়গায় প্রশ্ন করছি, "তোমার নাম কি?" তাহলে এই যে কি বলে একটা থামছি, এটা বড় জিজ্ঞাসা চিহ্ন। এটা আমি তাকে জিজ্ঞাসা করছি। এটা করতে পারব না। "হুররে! আমরা তো আজকে খেলায় জিতে গিয়েছি।" এরকম করে উঠছি। আ একটা আনন্দ প্রকাশ করছি। সেটার টোন আলাদা হবে, সেটার ভঙ্গিমা আলাদা হবে। তারপরে ধরো কোনো কিছুতে যখন আমরা বিস্ময় প্রকাশ করছি, "রিয়ালি?" এরকম করে উঠে না? তখন একটা বিস্ময় সূচক চিহ্ন। তো এইরকম টাইপের যে ওয়ার্ড বা এরকম টাইপের যখন কোনো বাক্য আমরা ব্যবহার করব, তখন সেইখানে কিন্তু আমাদের এই বিরাম চিহ্ন বা যতিচিহ্ন দিতে হবে। অর্থাৎ মনের ভাব প্রকাশ তো অবশ্যই এবং সেই প্রকাশ করার জন্য বা সেই যে বাক্য, সেই বাক্যটার সার্থক আ প্রয়োগের জন্য কিন্তু এই বিরাম চিহ্নের বা যতিচিহ্ন বা ছেদ চিহ্নের প্রয়োজন আছে। দুটো সব একই শব্দ, হ্যাঁ? আরেকজন ভাবী শিক্ষিকা আমাদের প্রশ্ন করেছে, "সেলাই করা আমার হবি। এটা কি বলা যাবে?" তো আমি একটা জিনিস তোমাদেরকে খুব ক্লিয়ার করে বলছি, হবি জিনিসটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব, ঠিক আছে? তুমি তোমার হবি যত ইউনিক হবে, যত আলাদা হবে সেটাই তো ভালো। তোমাকে জিজ্ঞাসা করলো হবি, কেউ বলছে ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ফুটবল খেলা। মানে একই টাইপের যদি উত্তর হয়, সেই জায়গায় একটা ভিন্নতা। আমার সেলাই ভালো লাগে। অবশ্যই সেটা কিন্তু তোমার রিমার্কেবল হবে। আর আমার মনে হয় এরকম তুমি যদি একটা আ এক্সট্রা অর্ডিনারি হবি বলো, ওখানে কিন্তু সেটা তোমার আ ফেভার এ যাবে। যেমন কেউ বলে আমি গান ভালো লাগে। অবশ্যই তুমি যদি গান পারো, না ভালো লাগলেও বলো। কারণ তোমাকে গান করতে বলবে, গান করতে বললে পয়েন্ট পাবে। ঠিক আছে? তোমার তোমার হবে কি আমি কবিতা বলতে ভালো লাগে। তাহলে তোমাকে বলবে ঠিক আছে তুমি একটা কবিতা বলো। তুমি একটা কবিতা বললে। মাথার মধ্যে রাখবে একটা টেবিলে লাস্ট অভিজ্ঞতা অনুসারে একটা টেবিলে ২৫ জন ক্যান্ডিডেট যাবে। আমার অ্যালটমেন্ট খুব বেশি হলে ৫ থেকে ৭ মিনিট ভালোভাবে। তাহলে ৫-৭ মিনিট যদি আমার জন্য অ্যালটমেন্ট হয়, তাহলে তার মধ্যে যদি আমি একটা কবিতা বলে ১-২ মিনিট আমি পার করতে পারি, তাহলে সেই কবিতা থেকে ২-১ টা প্রশ্ন। আর কবিতা বা গান যদি আমি করি, সেটা তো আমার নিশ্চয়ই একটা আ আর ২৪ জনের সঙ্গে তো মিলবে না। এই কথাটা মাথার মধ্যে রাখবে। ঠিক আছে? বাকি যে ২৪ জন গেল তোমার টেবিলে, তাদের মধ্যে আমি ধরলাম আর ৪ জন না হয় কবিতা বলল। তাহলে তোমাকে দিয়ে ৫ জন। বাকি ২০ জন তো বলেনি। তাহলে বাকি ২০ জনের থেকে কিন্তু তুমি পজিটিভ পয়েন্টে থাকছো। বাকি ২০ জন তো গান করেনি। তাহলে তুমি কিন্তু পজিটিভ মাইন্ডে থাকছো। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তা তুমি যখন হবি বলবে আমার সেলাই করা, এটা কিন্তু একটা এক্সেপশনাল অ্যান্সার। তো স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসবে, আচ্ছা আপনার এরকম অদ্ভুত হবির কারণ কি? তখন তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি অ্যান্সার দিলে যে আমার এই কারণে আমার হবিটা পছন্দ। আচ্ছা এবার তোমাকে একটা জিনিস বলে রাখি,
আমাদের ক্লাস 3 বা 4 এর বইয়ে, সম্ভবত 4 এর বইয়ে পোশাক নিয়ে একটা পড়া আছে। ঠিক আছে? পোশাক নিয়ে পড়া আছে এবং তার আগে কিন্তু পশম, তুলো, সিনথেটিক তুলো, এমনি নরমাল তুলো, ঠিক আছে? এই সম্পর্কে কিন্তু ডিটেইলস ব্যাখ্যা দেওয়া আছে এবং সেখান থেকে কি সুতো পাওয়া যায়, সিনথেটিকের শাড়ি তৈরি হয়, যে ব্যাপারগুলো আছে না? সেইগুলো কিন্তু তুমি ভালোভাবে জেনে থাকবে। কারণ তোমাকে ওই রিলেটেড প্রশ্ন করতে পারে যে, আপনার তো এই হবি, তাহলে আপনার এই হবি থেকে তো বিভিন্ন পোশাকের আপনার জানা আছে। তাহলে এবার কি ভাবে পোশাকের যে পড়াগুলো আছে প্রাইমারি ক্লাসে, সেগুলো সম্পর্কে আপনি কি জানেন? এইভাবে কিন্তু তোমাকে পোশাকে টেনে নিয়ে যেতে পারে। যাবেই বলছি না, যেতেও পারে। আর বিভিন্ন যে সুতোগুলো আছে, সেই সুতোগুলোর ভাগগুলো একটু ভালোভাবে জেনে নিলে, ঠিক আছে? কোন সুতোকে কিভাবে নাম-টাম দেওয়া আছে, সেগুলো ভাগগুলো জেনে নিলে, ঠিক আছে? আর এইগুলো হয়তো প্রশ্ন করতে পারে যে, আপনার যে এই যে সেলাই করা হবে, এটা আপনি কি কাজে লাগাতে পারবেন? তো তুমি একটা জিনিস বলতে পারো, তোমাকে বলে না, যারা কবিতা বলবে, গান বলবে বা এক্সট্রা কিছু অ্যান্সার দিচ্ছ, তোমাকে জিজ্ঞাসা করছে আপনার যে এই, বা যেকোনো প্রশ্নের উত্তরে ধরো তোমাকে বলছে আপনার তো এই এক্সট্রা ক্রিয়েটিভিটিটা আছে, এটা আপনি স্কুলে কি কাজে লাগাবেন? তখন তোমরা সবাই একটা উত্তর অনায়াসে দিতে পারো। পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত এখন নিউ যে সিলেবাস প্যাটার্ন, সেখানে কিন্তু আনন্দ পরিসর বলে একটা ক্লাস তৈরি করা হয়েছে। সেই আনন্দ পরিসর ক্লাসে কিন্তু শিক্ষার্থীরা তাদের নিজের পছন্দ মতন কিছু বিষয় আনন্দ সহকারে কিন্তু শিখবে। ঠিক আছে? তো সেই পয়েন্টটা কিন্তু তুমি বলতে পারো যে, আমি আমার যে হবি, এই যে সেলাই করা বা গান করা বা কবিতা বলা, বা তোমাদের যদি আরো অন্যান্য হবি হয়, কারো ছবি আঁকা বা কারো ক্রিকেট খেলার বা কারো অন্য কিছু খেলার প্রতিভা আছে, সেগুলো তাদেরকে শেখাতে চাই। তো সেই উত্তরটা তুমি ওই পয়েন্ট অফ ভিউ এ ফেলতে পারো। যে আমাদের যে আনন্দ পরিসর ক্লাস আছে, সেই ক্লাসে আমি আমার এই দক্ষতাটা আমার শিক্ষার্থীদের মধ্যে আস্তে আমি ছড়িয়ে দিতে চাই। তোমার সেলাই করা হবি বললে, তাহলে সেলাইটাও তো এক ধরনের কলা। তো সেটা তুমি শিখিয়ে দিলে বাচ্চাদেরকে। সেইভাবে তুমি আ যে বিভিন্ন এই যে হয় না গোল চাকতির উপরে একটা আ সুতির কাপড় বা কিছুর উপরে সুন্দরভাবে ডিজাইন করে, সেটাও তো হাতের কাজ। তো সেগুলো তুমি বলতেই পারো। আরেকজন ভাবী শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন করেছে যে, একজন শিশু কান্না করছে কিভাবে নিয়ন্ত্রণ করব? তো ১ম কথা আমার যেটা মনে হয়, একজন শিশু কান্না করছে তাহলে ১ম কথা হচ্ছে সেই শিশুটাকে কান্নাটা থামাতে হবে। তো কান্নাটা থামানোর জন্য তার সঙ্গে কথা বলব। কি কারণে কান্না করছে, সেই কান্নার যে কারণ সেটা জানার চেষ্টা করব। এবং সেটা শোনার পর আমার যেটা মনে হবে, যেটা বললে বা যেটা করলে সে কান্নাটা থামাবে, আমি কিন্তু সেটাই করব। অর্থাৎ তাকে আশ্বস্ত করব বা তার কাছে আমি বিশ্বাস অর্জন করার চেষ্টা করব এবং তাকে সাহস দেব এবং তাকে বলব যে, "আমি তোমার পাশে আছি। কোনো অসুবিধা নেই। তুমি তোমার কান্নাটা থামিয়ে দাও। তোমার সঙ্গে এটা ঘটেছে। আমি তার বিপরীত যেটা করার প্রয়োজন সেটা আমি কিন্তু করছি।" অর্থাৎ তাকে আমি আশ্বস্ত করব, তাকে বিশ্বাস জাগাবো। এইভাবে কিন্তু তুমি উত্তরটা দেবে। আরেকটা প্রশ্ন এরকম করে অনেক সময় যে, আপনাদের তো ঘড়ি দেখেছেন, ঘড়ির তো ২ টো কাঁটা আছে। একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা। তো প্রশ্নটা এরকম করবে, এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার যে গতিবেগ, সেই গতিবেগের আ অনুপাতটা কত? তাহলে এবার একটা জিনিস আ ভাবো যে, ঘন্টার যে কাঁটাটা আছে, সেই ঘন্টার কাঁটাটা ১ ঘন্টায় কতগুলো ঘর যায়? ধরো ১২টা থেকে ১টা বাজলো, মানে ৫ টা ঘর যায়। আর সেই সময় ১২টা থেকে ১টা যেতে মিনিটের কাঁটাতে দেখো ৬০ টা ঘর যায়। তাহলে মানে এদের অনুপাত গিয়ে দাঁড়াবে 1:12। অর্থাৎ ঘন্টার কাঁটা যখন ১ ঘর এগোবে, মিনিটের কাঁটা তখন ১২ ঘর এগোবে। এভাবে বলতে পারো। আরেকটা প্রশ্ন এরকম করবে, তোমাদের এরকম করতেই পারে যে, ধরুন ২০ মিটার অন্তর রাস্তার ২ পাশে খুঁটি পোতা হচ্ছে। ২০ মিটার অন্তর। তাহলে পুরো রাস্তাটার দৈর্ঘ্য যদি ১ কিলোমিটার হয়, তাহলে মোট কতগুলো খুঁটি পোতা হবে? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। ২০ মিটার অন্তর রাস্তার ধারে খুঁটি পোতা হচ্ছে। ধরো এখান থেকে এখানে ২০, আবার ২০, আবার ২০, এভাবে খুঁটি পোতা হচ্ছে। এই পুরো রাস্তাটার দৈর্ঘ্য বলা আছে আমাদের ১ কিলোমিটার। প্রশ্নটা করবে, প্রশ্নটা হচ্ছে রাস্তার ২ পাশেই কিন্তু খুঁটি পোতা হচ্ছে। মোট কতগুলো খুঁটি পোতা হলো? তার মানে দেখো, তোমার ১ কিলোমিটার মানে কি? ১,০০০ মিটার। আর তাকে তুমি ২০ দিয়ে যদি ভাগ করো, তাহলে তোমার খুঁটির সংখ্যা কত হচ্ছে? ৫০। এই ৫০ টা কিন্তু খুঁটি না। খুঁটির সংখ্যা হবে ৫১ টা। কারণ এই ১ম এ একটা আর লাস্টে একটা যদি খুঁটি ধরো, তাহলে ৫১ টা হবে। আর এই গ্যাপ তৈরি হবে ৫০ টা। ঠিক আছে? তাহলে এইদিকে ৫১ টা আর এইদিকে ৫১ টা।
তার মানে তোমার মোট খুঁটি গিয়ে দাঁড়াবে ১০২ টো। কিন্তু আমরা তাড়াহুড়োতে কি করব? তাড়াহুড়োতে সবাই ওই ১,০০০ মিটারকে কিন্তু সবাই ৫০ দিয়ে ২০ দিয়ে ভাগ করবে। দিয়ে সবাই বলবে ৫০ টা একদিকে, আরেকটা দিকে ৫০ টা। সবাই বলবে কিন্তু ১০০ টা খুঁটি হবে। তো এই ভুলটা যেন না হয় সেজন্য আমি এটা বলে রাখলাম। আরেকটা প্রশ্ন তোমাদের করে যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? তখন তুমি বলবে বৃত্তের ব্যাস। আর বৃহত্তম চাপ কোনটি? তখন বলবে বৃত্তের পরিধি। আচ্ছা, আরেকজন ভাবী শিক্ষক বা শিক্ষিকায় আমাদের প্রশ্ন করেছিল, সম্ভবত প্রিয়াঙ্কা ঘোষ, যে স্কুলে পড়ানোর পাশাপাশি কি কাজ আমাদের করতে হয়? তো দেখো, প্রাইমারি স্কুলে কিন্তু কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি স্টাফ নেই। অতএব প্রাইমারি স্কুলের যে শিক্ষকদের মধ্যে ইন্টারনাল বন্ডিং সেটা কিন্তু অনেকটাই বেশি এবং সবাই মিলেমিশেই কাজ করা হয়। আমিও যে কদিন ছিলাম দেখেছিলাম খুব সুন্দরভাবে মিলেমিশে কাজ হয়। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, প্রথমত স্কুলে তালা খোলা এবং তালা লাগানো। এটাও কিন্তু আমাদের শিক্ষক বা শিক্ষিকা যারা থাকে তাদেরকেই করতে হয়। ঘন্টা বাজানো, ক্লাস শুরু, ছুটি, টিফিন সব ঘন্টা কিন্তু স্যাররাই বাজায়। বিভিন্ন ধরনের খাতা যেগুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত কিছুই স্যারদেরকে সারতে হয়। শ্রেণীকক্ষ থেকে পায়খানা এবং স্কুলের যে সারাউন্ডিং যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলোও কিন্তু স্যার ম্যাডামরাই করে। কিন্তু হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতায় কিন্তু ছাত্রছাত্রীরা সাহায্য করে। যেহেতু আমি ক্লাস চলাকালীন ঝাঁট দিয়ে বেড়াচ্ছি এরকম না। অ্যাজ এ গাইডার আমি থাকলাম, স্টুডেন্টরাই পরিষ্কার পরিচ্ছন্ন করলো। আমিও তাদের সঙ্গে হয়তো হাত লাগালাম। এটা করা হয়। মিড ডে মিলের খাবার দেওয়া এবং তার পাশাপাশি যে আয়রন ট্যাবলেট দেয়, সেগুলোও কিন্তু আমাদের স্যার ম্যাডামরা করে থাকে। বিভিন্ন অনলাইনের কাজ, যেমন ধরো বাংলা শিক্ষা পোর্টাল, এসএমএস পোর্টাল, ঐক্যশ্রীতে তাদের স্কলারশিপ ভেরিফিকেশন, এই ধরনের যে কাজগুলো হয় সেগুলোও কিন্তু করতে হয়। তার পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের বলি, ধরো একটা এলাকায় স্কুল আছে, তো সেই এলাকা থেকে যারা পড়াশোনা করেছে সেই স্কুল থেকে প্রায় কেউ না কেউ সার্টিফিকেটের জন্য আসে। অর্থাৎ সেই সার্টিফিকেট প্রদানগুলোও কিন্তু আমাদের স্কুল থেকে মাস্টারদারাই করে। যদিও হেডমাস্টার মশাইয়ের সিগনেচার থাকে, হয়তো মাস্টারমশাইরা সাহায্য করলে খুঁজে দিতে। আর ভোটের সময় তো এগুলো প্রায়ই হয়। ডেটস মানে আ জন্ম প্রমাণপত্র হিসেবে একটা লাগে। তো সেটা। তারপরে হচ্ছে এর পাশাপাশি যখন বই দেওয়া, জামা, জুতো, চাল, ঠিক আছে? অনেক সময় স্কুল ছুটি পড়ে গেলে মিড ডে মিলের চালটা দেওয়া হয়। সেই চালটা কে দেবে? সেটাও কিন্তু মাস্টারদেরকে দিতে হয়। তো আমার আপাতত এগুলোই মনে পড়ল। এগুলোই তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে? আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেটা করেছে। ধরো কেউ ওবিসি ক্যাটেগরিতে পাস করেছে, জেনারেল হিসেবে আবেদন করতে চায়। সে কি করতে পারবে? তো এই জায়গাটায় আমার একটা আ ডাউট আছে বা আমারও একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আমরা যখন আ হাই স্কুলের এই পরীক্ষা-টরীক্ষা চলছিল তখন আমরা একটা জিনিস আপার প্রাইমারি যখন হয়েছিল তখন একটা জিনিস শুনেছিলাম। সত্যি মিথ্যা আমি জানি না। ঠিক আছে? ধরো তুমি ওবিসিতে পাস করেছো, ২ টো শর্তে হতে পারে। একটা, তুমি ৯০ এর ৯০ এর বেশি কিছু একটা নাম্বার পেয়ে পাস করেছো। তোমার আছে ওবিসি। ঠিক আছে? তুমি ৯০ এর বেশি মার্কস নিয়ে পাস করেছো। অতএব তুমি যখন ইন্টারভিউ এর ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে? ইন্টারভিউ এর যখন ফর্ম ফিল আপ হবে তুমি তখন আ জেনারেল হিসেবেও এপ্লাই করতে পারবে। তুমি ওবিসি হিসেবে এপ্লাই করতে পারবে। তোমার ওন চয়েস, কোনো সমস্যা নাই। মানে তুমি ওবিসি হিসেবে পাস করেছো কিন্তু তোমার স্কোর ৯০ এর উপরে আছে। তো এই দুটো জায়গায় তুমি যেকোনো জায়গাতেই ফিল আপ করতে পারো। এইবারে তুমি ধরো ৯০ এর কম পেয়ে পাস করেছো। এইবারে তুমি যখন ইন্টারভিউ এর ফর্ম ফিল আপ করবে, আমার মনে হয় এটা ওবিসি থেকেই ফিল আপ করা উচিত। কারণ সে যদি জেনারেল থেকে ফিল আপ করে সেটা কিন্তু এই সুযোগটা তার পাওয়া উচিত না। এইটা কিন্তু এরকম একটা কথা কিন্তু আমরা শুনেছিলাম। এটা কিন্তু হাই স্কুলের এসএসসির ক্ষেত্রে আমি শুনেছিলাম। ঠিক আছে? কিন্তু প্রাইমারির ক্ষেত্রে সম্ভবত এই বিষয়টা অতটা মেইনটেইন হয় না। এটাও আমি বলছি। প্রাইমারির ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কিন্তু অতটা মেইনটেইন হয় না। কিন্তু হয়তো এর ওপরে কোনো কেস চললেও চলতে পারে। আমার সঠিক জানা নাই। যদি আমি ভুল বলি, কোনো খারাপ কথাবার্তা বলবে না। কমেন্টে ভদ্রভাবে তোমরা বিষয়টা ক্লিয়ার করে দেবে। যে আমি হয়তো ভুলও বলতে পারি। ঠিক আছে? আমি আবারও বলছি, প্রাইমারিতে যদি কেউ ৯০ এর নিচে স্কোর করে ওবিসি হিসেবে সে পাস করে, অর্থাৎ সে টেট কোয়ালিফাইড এবং তার একটা টেট সার্টিফিকেট আছে। সে কিন্তু ইন্টারভিউ এর ফর্ম ফিল আপের সময় ওবিসি এবং জেনারেল যেকোনো একটা থেকেও ফিল আপ করতে পারে। প্রাইমারিতে এটা মেইনটেইন অতটা হয় না। কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে আমরা শুনেছিলাম এরকম
যদি কেউ এই জায়গাটায় সুবিধা নিয়ে পাস করে, সে কিন্তু জেনারেলে আর ফিল আপ করতে পারবে না। তো এটা শুনেছিলাম, এটা আদৌ এপ্লাই হয়েছে কি আমি জানি না। তো সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি ৯০ এর কম পাও বা ৯০ এর বেশি পাও। যেহেতু এটা প্রাইমারি রিক্রুটমেন্ট, তুমি জেনারেল বা ওবিসি যেকোনো দুটোতেই তুমি ফিল আপ করতে পারবে। এইবারে আমি আরেকটা জিনিস তোমাদেরকে এই সঙ্গে বলে রাখি। যদি আমার মতামত নাও যে তোমার ধরো এসসি বা এসটি বা ওবিসি আছে, তুমি কোনটাতে ফিল আপ করবে? তাহলে আমি সবাইকে বলব তোমরা তোমাদের ক্যাটেগরিতেই ফিল আপ করো। কারণ তুমি যদি তোমার ক্যাটেগরিতে ফিল আপ করো, দেখা যাচ্ছে লাস্টে যখন রিক্রুটমেন্ট এগিয়ে আসলো, তোমাদের কাট অফ, জেনারেলের কাট অফ যে খুব হাই গেল বা কিছু একটা গেল, সেখানে দেখা যাচ্ছে তুমি ঢুকতে পারলে না। তখন কিন্তু তুমি ওই তোমার যে ক্যাটেগরি সেখানে কিন্তু তুমি একটা তাও কম্পিটিশনের মধ্যে থাকতেও পারো। ঠিক আছে? বুঝতে পারছো তো? আর যদি তুমি জেনারেলে করো, তাহলে তো ওই যে শুধু জেনারেলের মধ্যেই তুমি কিন্তু আ আরকি তোমার লড়াইটা হবে। মানে তুমি এসসি, এসটি, ওবিসি থেকে আর কিন্তু লড়াই করতে পারবে না। কিন্তু তুমি যদি এসসি, এসটি, ওবিসি তে এপ্লাই করো, তাহলে তুমি যদি ভালো রেজাল্ট করো, তাহলে জেনারেলের সঙ্গে লড়াই করলে। ওখানে যদি সুযোগ না পেলে তাহলে ওবিসি বা এসসি, এসটি তে তুমি লড়াই করলে। তো সেইজন্য তোমরা যারা ক্যাটেগরিতে আছো, ক্যাটেগরিতে এপ্লাই করা তোমাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আর আরেকটা জিনিসও এই প্রসঙ্গে বলে রাখি, ধরো কারো ইন্টারভিউ এর ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল হয়ে গেল। আমি টেটের আ কথা বাদ দিলাম। টেটে যা হওয়ার হয়েছে। তুমি সার্টিফিকেট পেয়েও গিয়েছো। ধরো ইন্টারভিউ এর ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমার কিছু ভুল হয়ে গেল। যদিও এখনো ছাড়েনি ফর্ম। সেই ভুলটা কিন্তু তুমি পরবর্তীতে যখন তুমি ইন্টারভিউ টেবিলে যাবে ভেরিফিকেশন করতে, তখন কিন্তু উনারা কারেকশন করে দেয়। এটা এইবারের অভিজ্ঞতা অনুসারে। তো সেইজন্য এইসব বিষয় নিয়ে অযথা চিন্তা করবে না, অযথা দুশ্চিন্তাও করবে না। আ তোমাদের ইন্টারভিউ টেবিলে যেদিন তোমাদের ভেরিফিকেশন হবে, সেইদিন তুমি যা ডকুমেন্টস উনাদেরকে দেখাতে পারবে, সেই অনুসারে তোমার কিন্তু সমস্ত আ ফাইনাল ফর্মটা কিন্তু রেডি হবে। তো সেইজন্য আমি এটাই বলব, এত আগে থেকে এইসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তোমার যেটা ভালো মনে হবে, যেটা পজিটিভ মনে হবে সেটা কিন্তু তোমরা করবে। তো এই পর্যন্তই প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো আমি আলোচনা করলাম। আবারও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, তোমরা কিন্তু এই কমেন্টে তোমরা জানাতে পারো। আ অথবা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের এই নাম্বারেও তোমরা পেয়ে যাবে। আ এসএমএস করে জানতে পারো, অথবা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া আছে। সেখান থেকেও তোমরা যুক্ত হয়ে ওখানেও প্রশ্নগুলো করতে পারো। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।